আমার নাম রিয়া। এই গল্পটা শুরু হয় গত বর্ষায়, যখন মা আমাকে কয়েকদিনের জন্য মামাবাড়িতে পাঠিয়েছিলেন। শহরের ব্যস্ততা, পড়াশোনার চাপ, সব থেকে একটু দূরে গিয়ে মনটা হালকা করার মতো সময় ছিল সেটা। মামাবাড়ির দরজা পেরোতেই আমার চোখ পড়ল তার ওপর। অর্ণবদা আমার মামাতো ভাই। সেই আমরা কত খেলেছি, কত ঝগড়া করেছি, কিন্তু এতদিন পর তাকে দেখে অদ্ভুতভাবে মনটা থমকে গেল। হয়তো ওর ভীষণ শান্ত চোখ দুটো, হয়তো ওর হাসিটা, যা খুব কম মানুষই দেখতে পায়। সব মিলিয়ে একটা অপরিচিত হলেও নিরাপদ অনুভূতি হল। সে এগিয়ে এসে বলল, "এতদিন পর এলে রিয়া, চিনতেই পারিনি প্রথমে।" আমি হেসে উত্তর দিলাম, "চিনতে না পারার ভান করছ? কিছুই বদলাইনি আমি।" অর্ণবদা ধীরে মাথা নাড়ল, "না, বদলেছিস, বড় হয়েছিস, আগের মতো শিশুসুলভ আর নেই।" তার এই কথাটা আমাকে নিঃশব্দ করে দিল। কি যেন একটা অদ্ভুত উষ্ণতা বুকের ভেতর ছড়িয়ে পড়ল। সেদিন সন্ধ্যায় বাড়ির উঠোনে বসে চা খেতে খেতে আমরা দুজনেই পুরনো দিনের কথা বলছিলাম। হালকা বৃষ্টি নামছিল আর বাতাসে কদম ফুলের গন্ধ। অর্ণবদা মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, চেষ্টা করছিল চোখ এড়িয়ে যেতে, কিন্তু আমি ঠিক টের পাচ্ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, "চুপ করে তাকাচ্ছ কেন?" সে ঘুরে অন্যদিকে তাকাল না। "কিছু না, এতদিন পর তোমাকে দেখে ভালো লাগছে।" কথাগুলো খুব সাধারণ, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো কোথাও যেন একটা অদৃশ্য সুতো আমাদের দুজনকে টেনে আনছে। সেদিন রাতে আকাশে হালকা তারার আলো, ঘুম আসছিল না। মনে হচ্ছিল এই বাড়িতে থাকলেও নিজের ভিতরের বদলে যাওয়া অনুভূতির সঙ্গে যেন প্রথমবার পরিচয় হচ্ছে। অর্ণবদা শুধু মামাতোবাই নয়, বরং এমন এক মানুষ যাকে দেখলে অদ্ভুত শান্তি লাগে। তার কথা, তার চুপ থাকা, তার হাসি, সবকিছু যেন আমাকে নিজের দিকে টেনে নিচ্ছিল। এভাবেই আমাদের সেই নরম, অদ্ভুত, গভীর অনুভূতি শুরু হল, যা কথা দিয়ে বোঝানো যায় না, কিন্তু হৃদয়ের ভেতর নিঃশব্দে জন্ম নেয়। পরদিন বিকেলটা ছিল অদ্ভুত শান্ত। মামাবাড়ির বারান্দা থেকে দূরের ধান খেতে হাওয়া দোল খাচ্ছিল। আমি একা দাঁড়িয়েছিলাম, আর হঠাৎ হঠাৎ অর্ণব দা এসে পাশে দাঁড়াল, যেভাবে সে সবসময় আসে, নিঃশব্দে, কিন্তু খুব কাছ থেকে। সে ধীরে বলল, "রিয়া, এতদিন পর তোদের সঙ্গে সময় কাটানো ভালো লাগছে।" আমি মৃদু হাসলাম, "শুধু তোদের না দাদা, নাকি আমারও একটু?" আমার কথা শুনে সে একটু থমকে গেল, চোখ শরীরে আকাশের দিকে তাকাল। তার সেই নীরব থেমে যাওয়া মুহূর্তটাই যেন অনেক কিছু বলে দিল। আমি আরও এগিয়ে বললাম, "দেখছি আজকাল খুব চুপচাপ হয়ে গেছে, আগের মতো আমাকে নিয়ে ঠাট্টা করো না কেন?" সে গভীর নিঃশ্বাস নিল, তার চোখে এক ধরনের অস্বস্তি আর লুকানো কোমলতা ছিল। "ঠাট্টা করতে পারি না আর, কারণ এখন তোকে আগের মতো দেখি না।" আমি অবাক হয়ে তাকালাম, "কেমন দেখি?" সে একটু হাসল, একটা নিহাং ভরসার হাসি, পরিচিত অথচ নতুন মনে হয়। "তোর সঙ্গে কথা বলতে ভালো লাগে খুব।" তার মুখে প্রকাশ্য স্বীকারোক্তি ভা থাকলেও ওই নরম বাক্যগুলোই যেন হৃদয়ে গভীরভাবে লেগে গেল। হঠাৎ একটা হালকা বাতাস বইল, ফুটে থাকা কদম ফুলের গন্ধ আমাদের মাঝে নীরবতা ভেঙে দিল। এক মুহূর্তের জন্য মনে হল আমাদের দুজনের মাঝখানে দূরত্ব আর আগের মতো নেই। আমি নিচু গলায় জিজ্ঞেস করলাম, "দা, সত্যি কথা বল, কেন এমনভাবে তাকাচ্ছ?" অর্ণব দা এড়িয়ে গেল, "না," এবার চোখে চোখ রেখে বলল, "কারণ তোকে দেখে শান্তি লাগে, মনে হয় তুই থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে।" তার গলার স্বরটা নরম, কিন্তু অদ্ভুতভাবে গভীর। কোনো বাড়াবাড়ি নেই, কোনো লুকোচুরি নেই, শুধু সৎ অনুভূতি। আমার ভিতরটা কেমন যেন ঢেউ খেলল। এই মানুষটা যে আমার শৈশব স্মৃতির অংশ ছিল, আজ তাকে দেখে মনে হচ্ছে আরও কাছে, আরও আপন, যেন তার উপস্থিতির ভেতরেই নিরাপত্তা জড়ানো। দূরে হঠাৎ করে মেঘ ডাকল। আকাশের সন্ধ্যার আলো নিভে আসছিল, আর আমাদের দুজনের মাঝে বাড়তে থাকা সেই নিঃশব্দ আকর্ষণটা ধীরে ধীরে নতুন এক গল্পের দরজা খুলে দিচ্ছিল। সন্ধ্যার আকাশটা হঠাৎই ঢেকে গেল কালো মেঘে। আমরা দুজন বারান্দার সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই ঝাপটা বৃষ্টি নেমে এলো। অর্ণবদা দ্রুত বলল, "ভিজে যাবি, এস ওদিকে যাই, পুরনো শেডটা আছে।" বৃষ্টি এত জোরে পড়ছিল যে শেড পর্যন্ত যেতে গিয়েও দুজন ভিজে গেলাম একটু।
শেডে ঢুকতেই চারপাশ অন্ধকার, ম্লান হয়ে এলো টিনের চালের ওপর বৃষ্টির শব্দ, ভেজা বাতাসের গন্ধ, আর আমরা দুজন মাত্র কয়েক ইঞ্চি দূরে। আমি মুছতে মুছতে বললাম, কি বৃষ্টি, মনে হচ্ছে আজ রাতটা ওখানেই আটকে যাবে অর্ণবদা। ধীরে হাসল, দেখলাম তো তুই বৃষ্টিতে আগের মতোই ভাই পাস। আমি একটু বিস্মিত হলাম, তুমি মনে রেখেছ? সে আমার দিকে তাকালো, চোখের সেই গভীরতা যেন বলে দিচ্ছিল সে শুধু মনে রাখে, বরং সবসময় খেয়াল করেছে। বৃষ্টি যেন আরও জোরে পড়ছিল তখন, শেডের ভেতর আলো কম, শব্দ একটাই। বৃষ্টির শেষ না হওয়া ধাক্কা হঠাৎ। অর্ণবদা খুব নরম গলায় বলল, রিয়া, তোকে একটা কথা বলবো। আমার বুক ধরফর করতে লাগল। হ্যাঁ, বলো। সে কিছুক্ষণ চুপ করে থাকল, যেন শব্দগুলো ঠিক সাজিয়ে নিচ্ছে। তুই যখন হাসিস, বাড়িটা অন্য রকম লাগে, আর তুই কাছে থাকলে মনে হয় নিজের মানুষ পাশে আছে। কথাগুলো এত গভীর, এত সত্য ছিল, যেন কয়েক বছরের লুকানো অনুভূতি এক মুহূর্তে বেরিয়ে এলো। আমি নিঃশ্বাস চেপে শুধু তাকিয়ে রইলাম। বাইরে বজ্রপাত হল, শেডের ভেতরে একটু আলো ঝলসে উঠল, আর সেই মুহূর্তে দেখলাম তার চোখে এক অদ্ভুত মমতা। আমি ধীরে বললাম, দা, তুমি কখন এত বদলে গেলে? সে একটু হেসে মাথা নাড়ল। আমি বদলাইনি, তুই বড় হয়েছিস, তাই অনুভূতিগুলো এখন আলাদা লাগে। এক মুহূর্তের নীরবতা, বৃষ্টি, বাতাস, আর আমরা দুজন একই ছাদের নিচে আটকে একই অনুভূতির ভেতরে ধীরে ধীরে ডুবে যাচ্ছিলাম। আমার কাঁধে হালকা ঠান্ডা জল পড়ছিল। অর্ণবদা খুব স্বাভাবিকভাবে আমাকে একটু সরিয়ে ছাদের ভেতরে আনলেন। কোনো বাড়াবাড়ি নয়, শুধু যত্নের স্পর্শ। এমন মুহূর্তে দর্শক থেমে যায়, কারণ অনুভূতি বাস্তব, তার নিঃশব্দ কিন্তু শক্তিশালী। বৃষ্টি যেন আরও গভীর করে তুলল আমাদের মধ্যের দূরত্বহীনতা। এই শেডের নিচে আমরা শুধু বৃষ্টি থেকে নয়, একটা অদ্ভুত আকর্ষণ, আত্মিক টান আর দীর্ঘদিনের নাবলা কথার সামনে দাঁড়িয়েছিলাম। এভাবেই সেই সন্ধ্যায় জীবন নতুন অধ্যায়ের বাক্য লিখতে শুরু করল, ধীরে, নিঃশব্দে, কিন্তু অবিশ্বাস্যভাবে সুন্দরভাবে। বৃষ্টি ধীরে ধীরে কমে এলো, কিন্তু শেডের ভেতরের নীরবতা আরও ঘন হয়ে উঠল। টিনের ছাদে পড়া জলের শব্দটা এখন টুপটাপ হয়ে নেমে আসছে, আর অর্ণবদা দাঁড়িয়ে আছে ঠিক আমার সামনে। অল্প দূরত্ব, কিন্তু অনুভূতিটা অনেক কাছের। হঠাৎ একটা বাতাস এসে শেডের এক পাশটা কাঁপিয়ে দিল। আমি একটু চমকে উঠতেই অর্ণবদা নরম গলায় বলল, ভয় পেয়েছিস? আমি মাথা নেড়ে বললাম, না, শুধু অন্ধকারটা একটু বেশি লাগছে। অর্ণবদা শেডের বারান্দার কাছে গিয়ে দেখল বাইরে গ্রামটা একদম নিস্তব্ধ, আলো নেই, শুধু কুয়াশা আর বৃষ্টির পর ভেজা গন্ধ। সে ফিরে এসে বলল, বাড়ি ফিরতে হবে, কিন্তু রাস্তাটা কাদা। আমি আছি, ভয় নেই তার। ও আমি আছি কি? কথাটা আজ যেন অন্য মানে বহন করছিল। শুধু একজন মামাতো ভাই নয়, বরং এমন একজন মানুষ যার উপর পুরোপুরি ভরসা করা যায়। আমরা সে থেকে বেরিয়ে এলাম। আকাশে মেঘ ছড়লেও অন্ধকার ঘন, রাস্তা পিচ্ছিল, চারপাশে জোনাকির ক্ষীণ আলো, আর সেই অন্ধকারে আমরা পাশাপাশি হাঁটছি, যেন এই পথটা কেবল আমাদের। হাঁটতে হাঁটতে অর্ণবদা থেমে গেল, আমিও থামলাম। হৃদন্তিটা যেন কানে শোনা যাচ্ছে। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, রিয়া, তোকে একটা কথা না বলে আর থাকতে পারছি না। আমি চমকে তাকালাম। তার চোখে কোনো দ্বিধা নেই। উষ্ণতা, যত্ন আর লুকানো দীর্ঘদিনের অনুভূতি ভাসছে আমার গলার স্বর। শুকিয়ে গেল, কি কথা? সে কয়েক মুহূর্ত চুপ করে রইল। বৃষ্টি থেমে গিয়ে চারপাশ নীরব মনে হচ্ছিল। পুরো পৃথিবী থেমে গেছে এই কথাটা শোনার জন্য। তারপর সে ধীরে বলল, তুই যখন শেডে ভিজে দাঁড়িয়েছিলি, মনে হচ্ছিল তোকে এভাবে আর কখনো দূরে যেতে দিতে পারব না। শব্দগুলো খুব ছোট, কিন্তু তাদের প্রভাব এত গভীর যে আমি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারছিলাম না। আমি কিছু বলার আগেই সে যোগ করল, আমি ভুল বুঝিস, আমি কোনো ভুল পথে ভাবছি না, কেবল এটুকুই বলছি যে তুই থাকলে আমার মনে এক অদ্ভুত শান্তি আসে, যেটা অন্য কারোর সাথে কখনো পাইনি। তার গলার নরম কম্পন, চোখের কাপা আলো, সব মিলিয়ে সেই মুহূর্তটা দর্শকদের টেনে রাখার মতো চূড়ান্ত আবেগ সৃষ্টি করল। আমি নরম গলায় বললাম, দা,
আমারও মনে হয় তোমার কাছে থাকলে সব কিছু সহজ হয়ে যায়। আমরা দুজন কিছু বললাম না, এরপর শুধু অন্ধকার পথে পাশাপাশি হাঁটলাম, কিন্তু এবার দূরত্বটা শুধু শরীরে ছিল, হৃদয় আর নয়। এই বৃষ্টি ভেজা রাতটাই আমাদের মাঝের নীরব ভালোবাসার প্রথম সত্যি স্বীকারোক্তি হয়ে রইল। বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা ধীরে ধীরে বাড়ির পথে ফিরছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল আজকের অর্ণবদা আগের অর্ণবদা নয়। তার হাঁটা, তার নীরবতা, তার চোখের দৃষ্টি সব কিছুতেই যেন একটা লুকানো গভীরতা। বাড়ির কাছে পৌঁছতেই হঠাৎ অর্ণবদা থেমে গেল। আমি অবাক হয়ে তাকালাম। চাঁদের আলো তার মুখটা ম্লান, কিন্তু চোখ দুটো একদম স্পষ্ট, যেন কোনো সিদ্ধান্তের ভার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ধীরে বললাম, কি হলো দা, হঠাৎ থেমে গেলে কেন? সে আমার দিকে তাকালো, একটু দ্বিধা, একটু ভাবনা আর অনেক গোপন অনুভূতি মিশে থাকা সেই দৃষ্টিতে। রিয়া, একটা কথা বলবো, কিন্তু বুঝতে পারবো কিনা জানি না। আমার বুকের ভেতর ধরফর শুরু হয়ে গেল। এত দিনের পরিচিত মানুষ, আজ যেন তাকে নতুনভাবে চিনছি। আমি নিঃশব্দে বললাম, বলদা, আমি শুনছি। সে ধীরে এগিয়ে এলো এক কদম। এতটা কাছে কখনো আসে না, কিন্তু তার চোখে কোনো ভুল নেই, শুধু সত্যিকারের টান। তুই কি লক্ষ্য করেছিস আমি তোকে দেখলে কেমন বদলে যায়? আমি অবাক হয়ে চোখ পিটপিট করলাম। বদলে যাও? মানে? অর্ণবদা গভীর নিঃশ্বাস নিল। মনে হচ্ছিল সে বহুদিন ধরে এই কথাটা বুকের ভিতর আটকে রেখেছিল। তুই কাছে থাকলে নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না। মনে হয় তোকে আরও কাছে টেনে রাখি। আবার দূরে রাখতেও ভয় লাগে, কারণ হারিয়ে যেতে পারিস। তার স্বরটা খুব নরম কিন্তু তীব্র। ঠিক এই জায়গাতেই থেমে যায়, কারণ এখানে অনুভূতির ঝড় শুরু হয়। আমি থমকে গেলাম। এরকমভাবে সে কোনোদিন বলেনি কিছু। হঠাৎ সে আবার যোগ করল, আমি জানি আমাদের সম্পর্কটা অন্যরকম, কিন্তু এই টান, এই অনুভূতি, এটা কি শুধু আমার? আমার নিঃশ্বাস আটকে গেল। কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। চাঁদের আলোয় তার মুখে যে সিরিয়াস শান্তি দেখলাম, তা আমাকে আরও কাঁপিয়ে দিল। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটা আলো জ্বলে উঠল। মনে হলো কেউ বেরোচ্ছে। অর্ণবদা হঠাৎ পেছনে সরে গেল, কিন্তু তার চোখ সেই এক সেকেন্ডে এমন কিছু বলে গেল যা শব্দ দিয়ে বলা সম্ভব নয়। তার চোখের সেই দৃষ্টি যেন বলছিল, এখন নয়, কিন্তু তুই চাইলে আমরা একসাথে এই অনুভূতির উত্তর খুঁজে পাব। আমি দাঁড়িয়ে রইলাম। আলো এগিয়ে এলো। অর্ণবদা নিঃশব্দে পাশ কাটিয়ে ঘরে ঢুকে গেল। আমার হৃদয় তখনও থরথর করে কাঁপছিল। এই মানুষটা, এই নীরব স্বীকারোক্তি সবকিছুই দর্শকের মন আটকে রাখার মতো রহস্য তৈরি করল। জ্যোৎস্নাভরা সন্ধ্যাটা যেন আমাদের দুজনকে ধীরে ধীরে কাছে টেনে নিচ্ছিল। আমি বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়েছিলাম। দূরে মাঠের ওপরে হালকা কুয়াশা জমছে, আর ঠিক তখনই পিছন থেকে অর্ণবরার গলার স্বর, রিয়া, ঠান্ডা লাগবে, ভেতরে যাবে না? তার কণ্ঠটা অদ্ভুত নরম, কিন্তু তার ভেতরে একটা টান যেটা দর্শকদেরও চুপ করে শুনতে বাধ্য করবে। আমি ঘুরে তাকাতেই দেখি অর্ণবদা আমার দিকে তাকিয়ে আছে, সেই পরিচিত চোখে আজ যেন অজানা গভীরতা। আমি হেসে বললাম, না দাদা, এই আবহাওয়া আমার খুব ভালো লাগে। অর্ণবদা সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝের দূরত্বটা আচমকা কমে গেল। বাতাসের শব্দটাও ধীর হয়ে এলো যেন। রিয়া সে ধীরে বলল, তোমাকে আজ খুব ক্লান্ত লাগছে, কিছু হয়েছে? তার এমন করে খেয়াল করা, এমন করেই যত্ন নেওয়া, এটাই সেই মুহূর্ত। আমাদের মধ্যে কি সত্যিই বিশেষ কিছু আছে? আমি চোখ নামিয়ে নরম গলায় বললাম, না, কিছু না, শুধু আজ একটু মন খারাপ ছিল। অর্ণবদা আর কিছু জিজ্ঞেস করল না, শুধু পাশে দাঁড়িয়ে একটা অদ্ভুত নিরাপত্তা দিচ্ছিল। আমরা দুজন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইলাম। নীরবতা। কিন্তু এই নীরবতাই ছিল সব কথা। তারপর হঠাৎ অর্ণবদা ধীরে আমার হাতটা ছুঁয়ে বলল, মন খারাপ হলে আমাকে বলবে, ঠিক আছে? আমি আছি। অর্ণবদার এই আচরণ কি শুধু যত্ন, নাকি আরও কিছু? আমি কেন এতটাই অস্বস্তিতে হলেও হাত ছড়ালাম না। আমি একটু থমকে গেলেও হাত ছড়ালাম না। আকাশের দিকে তাকিয়ে শুধু ফিসফিস করে বললাম, জানি।
ক্যামেরা যদি থাকত, এই মুহূর্তটাই হতো নিখুঁত ক্লিফ হ্যাঙ্গার। শেষ লাইনে শুধু দৃশ্যটা থেমে যায়। অর্ণবদার হাত আমার হাতের ওপর আরেকটু শক্ত হলো, আর আমি চোখ বন্ধ করলাম। সেই সন্ধ্যা পর থেকে অর্ণবদার আচরণে একটা পরিবর্তন আমি টের পাচ্ছিলাম, খুব ছোট ছোট জিনিসে, কিন্তু তাতে মন অদ্ভুতভাবে দুলে উঠছিল। সকালের আলো বারান্দায় পড়েছে। আমি চা বানিয়ে 2টো কাপ সামনে রেখে দাঁড়িয়ে আছি। অর্ণবদা একটু পরে এলো, চুলগুলো এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে সেই নরম উষ্ণতা। আমার জন্যও বানিয়েছ? সে হালকা হাসল। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, ভাবলাম চা খেলে ভালো লাগবে। অর্ণবদা কাপটা নিয়ে চুপচাপ আমার পাশে দাঁড়াল। দুজনের মাঝে সেই নীরবতাটা আজ আবার ফিরে এলো, কিন্তু এবার যেন একটু ভারী, একটু উষ্ণ। রিয়া সে হঠাৎ বলল, কাল রাতে তোমাকে খুব চিন্তায় লাগছিল, ঠিক আছে তো? তার প্রশ্নটা সাধারণ, কিন্তু বলার ভঙ্গিতে যেন অজস্র অজানা অনুভূতি ঢুকে আছে। আমি তাকে সরাসরি উত্তর দিতে পারলাম না, শুধু চুপচাপ বললাম, কিছু কিছু কথা আছে, বলা যায় না অর্ণবদা। আমার দিকে তাকাল, সেই চোখে স্নেহ, উদ্বেগ আর একটা চাপা আকর্ষণ, যা লুকিয়ে রাখার চেষ্টা করলেও বোঝা যাচ্ছিল। বলতে না চাইলে জোর করব না, সে ধীরে বলল, কিন্তু আমি আছি, তুমি চাইলে শুন। তার এই কথাটাই আমার বুকের ভেতরে ঢেউ তুলল। চা ফুরিয়ে গেলে অর্ণবদা কাপটা রেখে একটু এগিয়ে এলো। বাতাস হঠাৎ থমকে ওঠার মতো লাগল। আমার চোখ তার চোখে আটকে গেল। রিয়া, কি তার গলার স্বর নরম, একটু দ্বিধায় ভরা? তোমাকে ভেবে অদ্ভুত লাগে আজকাল। 1 সেকেন্ডে আমার নিঃশ্বাস থেমে গেল। সেই অস্বীকার করা যায় না এমন উত্তেজনা। আমি কিছু বলার আগেই সামনের দরজায় কারো শব্দ, টক টক। দুজনেই একসঙ্গে চমকে উঠলাম। মুহূর্তটা ভেঙে গেল। অর্ণবদা দ্রুত পেছনে সরে গেল। আমি গভীর বিশ্বাস নিলাম। বুকের ভেতর ধুকধুকানি থামছিল না। দরজার কাছে পৌঁছে মনে হল, আরেকটু হলে, আরেকটি সেকেন্ড হলে আজ কিছু বদলে যেত। দরজায় শব্দ হতেই মুহূর্তটা ভেঙে গেল। আমি দরজা খুলে দেখি পাশের বাড়ির কাকিমা। সাধারণ কথা, সাধারণ কারণ, কিন্তু আমার ভেতরে সেই অস্বাভাবিক অনুভূতিটা শান্ত হল না। কাজ সেরে ফিরে এসে দেখি অর্ণবদা বারান্দায় দাঁড়িয়ে আছে। হাওয়ায় তার শার্ট হালকা নড়ছে, চোখ দুটো দূরে কোথাও আটকে আছে। মনে হলো সে যেন অনেক ভেবে ফেলেছে কিছু। আমি পাশে দাঁড়াতেই সে চমকে তাকাল। রিয়া, একটু আগে যা হচ্ছিল ওই নিয়ে ভাবছ? সে ধীরে জিজ্ঞেস করল। আমি মাথা নিচু করলাম। ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কি ঠিক কি ভুল। অর্ণবদা গভীর শ্বাস নিল। আমি তোমাকে অস্বস্তিতে ফেলতে চাই না, শুধু। সে থেমে গেল। আমি তাকালাম। শুধু কি? অর্ণবদা, তার চোখে সেই চাপা আকর্ষণ যেটা লুকিয়ে রাখা যায় না। আর শুধু তোমাকে নিয়ে আমার ভেতরে কিছু বদলে গেছে। অনেক দিন ধরেই হৃৎপিণ্ডটা যেন ধপ করে পড়ে গেল আমার। হাওয়া জমে উঠল দুজনের মাঝখানে। তুমি যদি কিছু না মনে করো, সে ধীরে বলল, আমি তোমার থেকে একটু দূরে থাকব, যাতে কিছু ভুল না হয়। তার কথা শুনে বুকের ভেতর কেমন যেন ব্যথা করল। দূরে থাকলে কেন ব্যথা লাগবে? আমার কেন এত টান লাগছে তাকে? আমি একটু এগিয়ে গেলাম। অজান্তেই অর্ণবদাকে গলার স্বর খুব নরম হয়ে বেরোল, আমি কি চাই যে তুমি দূরে থাকো, সেটা নিয়ে আমার মনও নিশ্চিত না। সে চমকে উঠে তাকাল। আমাদের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। তীব্র নরম দমবন্ধ অনুভূতি। এই মুহূর্তটাই দর্শকদের আবারও প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে। রিয়া কি স্বীকার করতে চলেছে? অর্ণবদা কি এগিয়ে আসবে? ঠিক তখনই হাওয়ার দমকা আঘাতে বারান্দার জানালা ঝট করে লাগল। দুজনেই চমকে পাশ ফিরলাম। মুহূর্তটা সরে গেল, কিন্তু ওর চোখে যে সত্যটা ঝলকে উঠল তা আর লুকানো গেল না। অর্ণবদা বলল, রিয়া, আবার কখনো চাইলে আমরা কথাটা শেষ করব। আমি আস্তে বললাম, হ্যাঁ, কখনো। কিন্তু দুজনেই জানতাম ওই কখনো খুব দূরের নয়। সন্ধ্যার পর বাড়িটা অদ্ভুতভাবে শান্ত। রান্নাঘরে আমি কাজ করছি, আর দূরে বসার ঘর থেকে অর্ণবদার হালকা কাশি শুনতে পেলাম। জানি সকালে যা বলেছিলাম ওর মনও এখনও সেখানেই আটকে আছে। আমি ভেবেছিলাম দুজনেই একটু দূরে থাকার চেষ্টা করব, কিন্তু যতই দূরে যেতে চাই, কেমন করে যেন আবার কাছাকাছি এসে দাঁড়াই। কাজ শেষ করে জল নিতে যেতে অর্ণবদার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, সে মাথা তুলে তাকালো। রিয়া, কথা বলবে একটু?
আমি থমকে দাঁড়ালাম। কথা বলার মতো মানসিক প্রস্তুতি ছিল না, তবুও মাথা নাড়লাম। অর্ণবদা উঠে দাঁড়াল। তার চোখ দুটো আজ শান্ত কিন্তু গভীর। আজ সারাদিন শুধু একটাই জিনিস ভাবছিলাম। সে ধীরে বলল, আমাদের দুজনের এর মাঝে এই যে অনুভূতিটা, এটা কোথা থেকে এলো? আমি চুপ, কারণ ঠিক এই প্রশ্নটাই আমি সারাদিন নিজেকেও করেছি। সে আবার বলল, তোমাকে অস্বস্তিতে ফেলতে চাই না, কিন্তু যখন দূরে থাকার চেষ্টা করি তখনই মনে হয় তোমাকে কিছু বলার আছে। আমি জিজ্ঞেস করলাম, কি বলার? অর্ণবদা একটু সামনে এগিয়ে এলো, তবে যথেষ্ট দূরত্ব রেখে। তোমাকে দেখলে মনটা শান্ত হয়, তোমার সাথে কথা বললে মনে হয় আমি ঠিক আছি। তার কথাগুলো খুব সাধারণ, কিন্তু তাতে এক ধরনের স্নেহ, এক ধরনের টান লুকিয়েছিল। দর্শকরাও বুঝবে এটা নিষিদ্ধ কিছু নয়, এটা দুজন মানুষের ভেতরে জন্ম নেয়া এক অদ্ভুত আবেগ। আমি বললাম, আমারও আজকাল তোমাকে দেখতে ভালো লাগে, কিন্তু কেন? অর্ণবদা হালকা হাসল। সব কিছু বুঝে নিতে সময় লাগে রিয়া, আমরা চাইলে ধীরে এগোতে পারি। কোথাও তাড়াহুড়ো নেই। কথাটা আমাকে অদ্ভুতভাবে স্বস্তি দিল। এই নিরাপদ দূরত্ব, এই নরম মমতা, এর মধ্যেই যেন একটা উষ্ণ আকর্ষণ জন্মায়। হঠাৎ বিদ্যুৎ একটু ছিমছিম করল, আলো কমে এলো। দুজনেই ওপরে তাকালাম। অর্ণবদা বলল, ভয় পেয়েছ? আমি মাথা নাড়লাম, কিন্তু সত্যি বলতে গেলে অল্প অল্প ভয় নাই, বরং অল্প অল্প উত্তেজনা কাজ করছিল। কারণ আলো নিভে গেলে আমাদের মাঝে সেই না বলা কথাগুলো আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। না, ভয় পাইনি, আমি বললাম। অর্ণবদা মৃদু হাসি দিয়ে বলল, ভালো, কারণ তুমি একা নও। এই একটি কথায় অল্পক্ষণ পরে আলো আবার জ্বলে উঠল। মুহূর্তটা ফুরিয়ে গেল, কিন্তু অনুভূতিটা থেকে গেল। সেদিন রাতটা খুব শান্ত ছিল। যেদিন আলোটা ঝিমঝিম করেছিল, সেদিন থেকেই আমাদের সম্পর্কের রং পাল্টাতে শুরু করেছিল। কিন্তু আজ কিছু একটা আলাদা লাগছিল। হঠাৎ অর্ণবদা এসে পাশে দাঁড়াল, অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে, তবুও তার উপস্থিতিতে বুকটা ধপ করে উঠল। রিয়া সে থেমে থেমে বলল, আমাদের দুজনের মাঝে যা চলছে সেটা কি তুমি এড়িয়ে যেতে পারবে? আমি চমকে তাকালাম। সে প্রথমবার এভাবে সরাসরি প্রশ্ন করল। আমি উত্তর দিলাম না, কারণ বলার মতো ভাষা পাচ্ছিলাম না, কিন্তু নীরবতায় যে অনেক কথা বলে দেয়া সে বুঝে ফেলল। তোমাকে কিছু বলবো? অর্ণবদা ধীরে বলল, কিন্তু তুমি চাইলে তবেই বলবো। আমি আস্তে বললাম, বলো। সে গভীর শ্বাস নিল। তার চোখে এক ধরনের সত্যতা, এক ধরনের আবেগ, যা লুকানো ছিল অনেকদিন। আমি তোমাকে হারাতে চাই না রিয়া, তুমি আমাকে শান্ত করো। যদি কখনো তোমার মনেও আমার জন্য একটু অনুভূতি থাকে, তাহলে সেটা লুকিয়ে রেখো না, শুধু আমাকে জানিও। আমার গলা শুকিয়ে গেল এই কথাটা শোনার জন্যই যেন এতদিন অপেক্ষা করছিলাম। তবুও আজ বলতে পারলাম না। অর্ণবদাকে শুধু এটাই বলতে পারলাম। কণ্ঠ কেঁপে উঠল। ঠিক তখনই দূরের রাস্তা থেকে ভেসে এলো কারো ডাক, অর্ণব। আমরা দুজনেই পিছনে তাকালাম। অন্ধকার থেকে কারো ছায়ায় এগিয়ে আসছে কেউ, যাকে দেখে অর্ণবদার মুখে বিস্ময়। ওদের দিকে এগিয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম। অর্ণবদা থমকে রইল। এক মুহূর্তের জন্য সে আমার হাতের দিকে তাকাল। আমিও তাকিয়েছি। অদ্ভুত টান অনুভব করলাম। অর্ণবদা শুধু বলল, রিয়া, আমাদের কথা এখানেই শেষ নয়। তার স্বরে ছিল প্রতিশ্রুতির মতো কিছু। আর ছায়া থেকে আসা অচেনা মানুষটিও তোমাদের মনে নতুন রহস্য তৈরি করে দিল। কে সে? কেন এলো? অর্ণবদার সাথে তার কি সম্পর্ক? আমার জীবনে এবার কি পরিবর্তন আসবে? গল্প থেমে গেল ঠিক সেই মুহূর্তে, যেখানে উত্তরগুলো এখনও অজানা, আর অনুভূতির পথ এখনও খুলে আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান। আমার মামা ৫০ বছর বয়সেও হাট্টা কাট্টা শক্তিশালী পুরুষ ছিলেন। বয়স ৫০ বছর, কিন্তু তিনি এখনও যুবক পুরুষের মতো শরীর স্বাস্থ্যের অধিকারী ছিলেন। তিনি মামিকে খুব ভালোবাসতেন আর সব সময় মামিকে হাসি খুশি রাখতেন। কিন্তু যখন রাত হতো তখন আমার ঘর থেকে মামির অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে থাকত। তারপর আবার দেখতাম
যখন মামি ঘর থেকে বেরোতেন তখন তিনি লেঙ্গরে লেঙ্গরে হাঁটতেন। মামির এরকম অবস্থা দেখে আমার খুব কষ্ট হতো। আমি ভাবতে থাকতাম, মামা মামির সাথে এমন কি করে যে মামির অবস্থা এই রকম খারাপ হয়ে যায়। একদিন রাতে মামির অবস্থা খুব খারাপ হয়ে গেল, তাই তিনি আমার সাথে ঘুমালেন। সেই দিন রাতে মামি আমাকে অসুস্থ অবস্থায় আস্তে আস্তে বললেন, বৌমা তুমি তোমার মামাকে রাতে এক গ্লাস গরুর দুধ দিয়ে এসো। কিছু সময় পরে যখন মামি ঘুমিয়ে গেলেন তখন আমি মামির শাড়ি পরে ঘোমটা টেনে মামাকে এক গ্লাস গরুর দুধ দিতে চলে গেলাম। যখন আমি দুধের গ্লাস রেখে পিছন দিকে ঘুরলাম তখনই মামা আমাকে মামি মনে করে তার দিকে টেনে নিলেন। এরপরে মামা আমাকে মামি ভেবে সারারাত আমার সাথে যা করলেন তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমার নাম অন্তরা। আমি একটা গরিব পরিবারের মেয়ে। আমার বাবা অনেক কষ্টে আমাদের মানুষ করেছেন। আমি দেখতে খুবই সুন্দরী, আর এখন আমার বয়স 18 বছর। আমি আমার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় দাদা সমীর আর আমি মা বাবার সাথে খুবই হাসি খুশি জীবন কাটাচ্ছিলাম। 1 বছর আগে আমার দাদার বিয়ে হয়েছে। দাদার বিয়েতে আমি খুব আনন্দ করেছি। দাদার বিয়ের পরে আমার যে বৌদি হয়ে এসেছে সে খুবই ভালো। বৌদি আমাকে খুবই ভালোবাসত। এই কারণে আমার বাবা মাও খুব খুশি। আমরা সবাই বৌদিকেও খুব ভালোবাসতাম, আর আমার দাদাও বৌদিকে খুব ভালোবাসত। আমার দাদা শহরের একটা অফিসে কাজ করত। সে যখন অফিস থেকে বাড়ি আসত তখন আমাদের সবার জন্য কিছু না কিছু খাবার জিনিস অবশ্যই নিয়ে আসত। এসব কারণে আমি খুব খুশি ছিলাম। আমি মনে মনে এটাই ভাবতাম যে ভগবান যেন এরকম দাদা সবাইকে দেন। আমার বাবা মাও দাদাকে নিয়ে খুব গর্বিত ছিলেন, কেননা দাদা বাবা মায়ের খুব খেয়াল রাখত। যখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম তখন আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতে শুরু করলেন। কিছুদিন এদিক সেদিক খোঁজ নেওয়ার পরেই একটা ভালো ছেলের খবর আমার বাবা জানতে পারেন। বাবা যখন সেই ছেলের সম্বন্ধে খোঁজখবর নিলেন তখন তিনি জানতে পারলেন যে ছেলে খুবই ভালো। ছেলের নাম উত্তম কুমার, কিন্তু ওর বাবা মা জীবিত নেই। ওর মামা মামি ওকে নিজের ছেলের মতো করে মানুষ করেছেন। ছেলে খুবই ভদ্র, আর ওর কোনো বদ অভ্যাস নেই। আমি যখন আমার বিয়ের কথা শুনলাম তখন আমার মনে বিভিন্ন রকমের স্বপ্ন আসতে লাগল। বিয়ের পরে কি হবে, আমি সেসব স্বপ্ন দেখতে লাগলাম। আমি উচ্চ মাধ্যমিক পাশ যুবতী, এই কারণে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বিয়ের পরে কি হয় সেই ভাবনা খুব ভালোভাবেই বুঝতে পারতাম। বাবা ভাবলেন পরিবার যখন ভালো তখন দেরি করা উচিত না। এই কারণে বাবা তাড়াতাড়ি করে আমার বিয়ের দিন ঠিক করে দিলেন। 10 দিন পরেই লগ্ন দেখে আমার বিয়ে ঠিক করে দেওয়া হলো। আমার বাবা আর দাদা বিয়ের জোগাড় যন্ত্র করতে ব্যস্ত হয়ে পড়লেন। এভাবেই দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেল। আজকে আমার বিয়ে বরযাত্রী আসার পরে খুব ধুমধাম করে শান্তিপূর্ণভাবে বিয়ে হয়ে গেল। আর বিয়ের পরে আমি আমার শ্বশুরবাড়িতে এসে গেলাম। শ্বশুরবাড়িতে আমার স্বামীর মামা এবং মামি আমাকে বরণ করে নিলেন। তারা আজকে খুব খুশি। বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করার পরে আমাকে সুন্দর করে সাজানো বাসর ঘরে বসিয়ে দেওয়া হলো। আমি মাথায় ঘোমটা টেনে মাথা নিচু করে বসে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। সেই সময় আমার মনে উথাল পাতাল চলছিল, কেননা বাসর রাত সম্বন্ধে আমি অনেক কথা শুনেছিলাম। আমি শুনেছিলাম যে এটা জীবনের একটা স্মরণীয় রাত হয়। আমি সবকিছু চিন্তা করে খুব ঘাবড়ে যাচ্ছিলাম। কিছু সময় পরেই আমার স্বামী উত্তম কুমার ঘরের মধ্যে এলো। ও এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর আস্তে আস্তে আমার পাশে এসে বসে পড়ল। এরপরেই বলতে লাগল, অন্তরা, আমি খুব খুশি যে আমি তোমার মতো সুন্দরী একজন জীবনসঙ্গী পেয়েছি। তুমি জানো অন্তরা, আমি যখন 10 বছরের ছিলাম তখন আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। তখন থেকেই আমার মামা এবং মামি আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন, আমাকে পড়াশোনা করিয়েছেন। আমি চুপচাপ উত্তমের কথা শুনছিলাম। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার মামা মামির নিজের কোনো সন্তান নেই? এই কথার উত্তরে আমার স্বামী উত্তম কুমার বলতে লাগল যে আমার মামির বিয়ের পরে অনেক দিন অবধি কোনো সন্তান হয়নি।
এরপর মামা মামিকে অনেক বছর ধরে চিকিৎসা করালেন। তারপরে গিয়ে তিনি সন্তান সম্ভবা হন। কিন্তু যখন বাচ্চা হওয়ার সময় এলো, তখন হঠাৎই মামির শরীর খুব খারাপ হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মামিকে চেক আপ করে বললেন, মা এবং সন্তান এর মধ্যে যে কোনো একজনকে তারা বাঁচাতে পারবেন। সেই সময় মামা বুঝতে পারছিলেন না যে সন্তানকে বাঁচাবেন নাকি মামিকে বাঁচাবেন। তারপর তিনি সিদ্ধান্ত নিয়ে ডাক্তারকে বলে দিলেন যে মামিকে যে কোনো উপায়ে হোক বাঁচিয়ে নিন। সেই সময়ে ডাক্তার মামিকে অপারেশন করে তাকে বাঁচিয়ে তো নিলেন, কিন্তু ডাক্তার এটাও বলে দিলেন যে তিনি আর কখনোই মা হতে পারবেন না। এই দুঃখ থেকে আমার মামা মামি অনেক দিন অবধি বের হতে পারেননি। এর কিছু দিন পরেই আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। তখন থেকেই তারা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে মানুষ করছেন। যাই হোক না কেন, আমি নিজের মামার উপকার কখনো ভুলতে পারব না। এই কথা বলতে বলতে আমার স্বামীর স্বরে নরম ভাব এসে গেছিল, সাথে তার চোখে জল এসে গিয়েছিল। তখন আমি আমার স্বামীকে বললাম যে তুমি এত চিন্তা করছো কেন? আমি তাদের এত ভালোভাবে সেবা করব যে তারা সব সময় হাসি খুশি থাকবেন। এই কথা বলার সময় আমার মধ্যে আবেগ ফুটে উঠেছিল। এরপরে আমি আমার স্বামীর হাত ধরে তাকে বললাম, আজকে আমাদের বাসর রাত। তুমি কি এইসব কথা বলেই সারা রাত পার করে দেবে নাকি? এটা বলার সাথে সাথে আমার স্বামী আমাকে এক ভিন্ন রকম আনন্দে মেতে উঠলেন। কিন্তু সে এই বিষয়ে খুব দুর্বল। সে খুব একটা বেশি পারফরম্যান্স করতে পারছিল না। আমিও তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু কিছু সময় পরেই উত্তম কুমার উঠে আমার থেকে দূরে সরে গেল। ও ৫ মিনিটও ঠিকভাবে আমার উপর টিকতে পারেনি। এই সব দেখে আমি ভিতরে ভিতরে জ্বলতে লাগলাম। আমি এই রাতের জন্য কত স্বপ্ন দেখেছিলাম, আর কত স্বপ্ন নিজের মনে সাজিয়ে রেখেছিলাম। কিন্তু আমার সেই সমস্ত স্বপ্ন আর আশার উপর জল ঢেলে দিল। উত্তম কুমার আমাকে সেই খুশি দিতে পারেনি যে একজন স্ত্রী নিজের স্বামীর কাছ থেকে চায়। উত্তম কুমার খুবই তাড়াতাড়ি গভীর ঘুমে ঘুমিয়ে গেল। কিন্তু আমি একটা তৃষ্ণার্ত চাতকের মতো বিছানাতেও এপাশ ওপাশ করতে থাকলাম। এসব করতে করতেই কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি সকালে উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। যখন বাথরুম থেকে ফিরে এলাম, তখন দেখলাম মামা বারান্দায় শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম করছেন। তাকে এভাবে ব্যায়াম করতে দেখে আমি অবাক হয়ে গেলাম যে মামার বয়স ৫০ বছর হওয়ার পরেও তাকে একটা যুবক পুরুষের মতো মনে হচ্ছিল। যাই হোক, তারপরে আমি ঘরে ঢুকে কাপড় বদলে রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। কিছু সময় পরে যখন আমি চা বানিয়ে মামাকে দিতে এলাম, তখন মামা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন যে বৌমা, তোমার মামি কোথায় গেছে? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মামার এই প্রশ্নের উত্তরে আমি তাকে বললাম তিনি রান্নাঘরেই আছেন, আর কিছু কাজ করছেন। কয়েকদিন থেকে আমি লক্ষ্য করে দেখেছি যে মামি যখনই কোথাও যান না কেন, মামা তার পিছনে পিছনে সেখানে পৌঁছে যেতেন, আর মামির সাথে অদ্ভুত খুনসুটি করতে থাকেন। মামি মামাকে বলতেন, আরে এখন তো একটু লজ্জা করো, বাড়িতে নতুন বৌমা এসেছে, যদি সে সব দেখে নেয় তাহলে কি ভাববে বলো তো? তখন মামা বলতে লাগলেন যে কি আর ভাববে, সমস্ত স্বামী নিজের স্ত্রীর সাথে এই সব করে, বুঝেছ? মামা মামির এই ধরনের কথা শুনে আমার খুবই লজ্জা অনুভব হতো। আমি মনে মনে ভাবতে থাকতাম যে যদি উত্তম কুমার মামার মতো হতো তাহলে খুব ভালো হতো। এভাবেই দেখতে দেখতে ৭ দিন পার হয়ে গেল। এরপর এক রাতে যখন আমি বাথরুমে যাচ্ছিলাম, তখন মামার ঘর থেকে মামির অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। এরকম আওয়াজ শুনে আমি আমার নিজের উপরে কাবু রাখতে পারছিলাম না। তাই তাদের জানলার কাছে গিয়ে উকি মেরে ভেতরের দৃশ্যটা দেখার চেষ্টা করলাম। ঘরের হালকা আলোতে আমি এমন কিছু দেখলাম যেটা দেখার পরে আমার নিজের উপর কন্ট্রোল করতে পারা খুব মুশকিল হয়ে গিয়েছিল। আমি কোনো রকমভাবে নিজের উপর কন্ট্রোল করে সেখান থেকে নিজের ঘরের মধ্যে চলে এলাম। ঘরে এসে আমি উত্তম কুমারকে উৎসাহিত করতে লাগলাম, কিন্তু ও এত গভীর ঘুমে ছিল যে ওর কোনো কিছুর অনুভবই হচ্ছিল না। তাই বাধ্য হয়ে আমি কোনো রকমভাবে বিছানায় এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেলাম। যখন সকাল হলো তখন আমার স্বামী নিজের কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আসলে ওর ছুটি শেষ হয়ে গিয়েছিল। আমার স্বামী উত্তম কুমার শহরে বাড়ি ভাড়া নিয়ে সেখানেই থেকে নিজের চাকরি করত, তাই ১ মাস পরপরই বাড়িতে আসতে পারত।
আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য নাস্তা বানালাম। তারপরে ওকে নাস্তা খেতে দিলাম। ও নাস্তা খাওয়ার পর মুখ ধুয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। আর আমি নিজে উদাস চেহারা নিয়ে নিজের ঘরে চলে এলাম। কিন্তু সারাদিন আমার মাথার মধ্যে রাতের সেই দৃশ্য ভাসতে লাগল। এখন আমি মনে মনে ভাবতে লাগলাম যে মামি কতটা সৌভাগ্যবতী, যাকে মামা এখনো এতটা ভালোবাসে। আর অন্যদিকে আমার স্বামী, যার ভালোবাসা পাওয়ার জন্য আমি ছটফট করি। জানি না কেন ও এখন অবধি আমাকে একবারও সন্তুষ্ট করতে পারেনি। এইভাবেই আমার দিন কাটতে লাগল। সকালবেলা যখন মামি ঘুম থেকে উঠতেন, তার মুখ থেকে শুধু এই কথাটাই বের হতো যে জানি না আমাকে কবে ছাড়বে। সারাদিন তো জমিতে কাজ করে থাকে, তারপরও রাতের বেলাও আমাকে ছাড়ে না। জানি না ও কোনো দিন ক্লান্ত হবে কিনা। আর এদিকে কাজ করার ফলে বিশেষ স্থানে আমি অনেক ব্যথা অনুভব করছি। মামির মুখ থেকে এই ধরনের কথা শুনে আমি হতবাক হয়ে যেতাম যে মামা মামির সাথে কি এমন করে, যার কারণে মামি এই ধরনের কথা বলতে থাকেন। পরের দিন রাতে আবার মামার ঘর থেকে একই ধরনের আওয়াজ আসতে লাগল। এবার আমি আর নিজেকে থামাতে পারলাম না। আবার সেই জানালার কাছে গিয়ে তাদের ঘরের ভিতরে উঁকি মেরে দেখতে লাগলাম। আবারও সেই একই দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠল। এটা দেখে আমার অস্বস্তি হতে শুরু করেছিল। এরপর আমি নিজের পা পিছনে করে নিজের ঘরে ফিরে এলাম। ঘরের মধ্যে এসে আমি এটাই ভাবতে লাগলাম যে যদি এই কথাটা মামা অথবা মামি জানতে পারেন, তাহলে তারা আমার সম্বন্ধে কি ভাববেন। এইসব কথা ভেবে আমি কয়েকদিন সেই সব দেখা বন্ধ করে দিয়েছিলাম। একদিন রাতে মামির শরীর খুব খারাপ ছিল, কিন্তু তিনি নিজের মাথায় হাত দিয়ে বারবার এটাই বলে যাচ্ছিলেন যে আমার শরীর খারাপ। কিন্তু মামার এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তার তো শুধু নিজের খুশি পূরণ করা চাই। এরপর মামি আমাকে বললেন, বৌমা, আজকে আমার শরীরটা একদমই ঠিক নেই, তাই আজকে আমি ওই ঘরে কোনো মতেই যাব না। তোমার মামার যেহেতু রাতের বেলা দুধ খাওয়ার অভ্যাস আছে, তাই আজকে তুমি তাকে দুধ দিয়ে এসো। মামির মুখ থেকে এই কথা শুনেই রাতের সেই দৃশ্য আমার চোখের সামনে ভাসতে লাগল। এরপরে মামি অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন, আর আমি দুধের গ্লাস নিয়ে মামার ঘরের দিকে গেলাম। সেই সময় মামা নিজের ঘরে হালকা আলো জ্বেলে বিছানায় শুয়েছিলেন। যখন আমি দুধের গ্লাস নিয়ে দরজার কাছে পৌঁছালাম, তখন আমার মনে অনেক রকম চিন্তা আসতে লাগল। তাই আমি নিজের শাড়ির আঁচল মাথার উপর দিয়ে বড় করে ঘোমটা টেনে নিলাম। কেননা মামিও সব সময় এই রকম ঘোমটা টেনে রাখতেন। সেই সময় আমি নিজের চেহারা পুরো মামির মতো করে নিয়ে ঘরের মধ্যে চলে এলাম। ভিতরের দৃশ্য খুবই ভয়ানক ছিল। আমি তাড়াতাড়ি করে দুধের গ্লাস রেখে যখন ফিরে আসতে শুরু করলাম, তখনই মামা পিছন থেকে টান মেরে আমাকে তার দিকে নিতে চাইলেন। আমি তাড়াতাড়ি করে নিজের মুখ ঢেকে নিলাম, যাতে তিনি আমার মুখ দেখতে না পান। এরপর তিনি আমার সাথে সেই রকম ব্যবহার করতে লাগলেন, যেমনটা তিনি মামির সাথে করতেন। এই সময় আমিও নিজের উপর কন্ট্রোল করতে পারিনি। আর তারপরে মামা আমার সাথে এমনটাই করল যেমনটা মামির সাথে করল। এরপরে যখন তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলেন, তখন আমি সেখান থেকে উঠে নিজের ঘরে চলে এলাম। আজকে আমি খুব খুশি। ঘরে বসে বসে এটাই ভাবছিলাম যে মামির অবস্থা কেন এরকম থাকে। সেই আইডিয়া আজকে আমি পেয়ে গেছি। এরপরে আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। কখন যে আমি গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম জানতেই পারলাম না। যখন সকালে আমার চোখ খুলল, তখন আমার খুব ফ্রেশ অনুভব হচ্ছিল। রাতের বেলা যে খুশি আমি পেয়েছিলাম, তার তো কোনো ঠিকানাই ছিল না। এরপর আমি বিছানা ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। কিছু সময় পর বাইরে বেরিয়ে নিজের ঘরে গিয়ে সাজগোজ করলাম। তারপরে মামির কাছে গিয়ে দেখলাম যে তার শরীরে এখনো খুব জ্বর। আমি কাপড় দিয়ে যখন তার কপাল মুছতে লাগলাম, তখনই মামা এখানে এসে গেলেন আর জিজ্ঞেস করতে লাগলেন যে, বৌমা, এখন তোমার মামির শরীর কেমন আছে? আমি তার প্রশ্নের উত্তরে বললাম, এখন সব ঠিক আছে, জ্বর কিছুটা কমেছে। কথা বলতে বলতেই সেই সময় আমি অনুভব করলাম যে মামা আমাকে গভীরভাবে দেখতে চাচ্ছিলেন। এর আগে তিনি কখনোই এরকম গভীরভাবে আমার দিকে তাকিয়ে দেখেননি। এখন আমার মনে হতে লাগলো যে তিনি রাতের ব্যাপারটা জানতে পেরে যাননি তো, যে মামির জায়গায় আমি ছিলাম। এই সব কিছু চিন্তা করে আমি একদমই ঘাবড়ে গিয়েছিলাম। আমার মনে হতে লাগলো যে এই কথাটা যদি মামি জানতে পেরে যায়,
তাহলে না জানি তিনি আমার ব্যাপারে কি ভাবেন। সারাদিন পার হয়ে যখন রাত হল, তখন আবার আমাকে মামি বলতে লাগলেন যে, বৌমা, আজকেও আমার শরীর পুরো ঠিক হয়নি। আর যতক্ষণ অবধি না আমার শরীর পুরো ঠিক হচ্ছে, ততদিন অবধি আমি তোমার মামার কাছে যাব না। যদি আমি এই অবস্থায় তোমার মামার কাছে যাই, তাহলে আমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। এই কারণে তুমি তোমার মামাকে এত গ্লাস গরুর দুধ দিয়ে এসো। না হলে তোমার মামা আমাকে খুঁজতে খুঁজতে এখানে অবধি এসে আসবে। মামির এই কথা শুনে তো আমার যেন খুশির ঠিকানা রইল না। আমি আবারও ভাবতে লাগলাম যে আজকে মামা আমার সাথে কি করবে। রাতের বেলা যখন মামি ঘুমিয়ে পড়লেন, তখন আমি আবারও দুধের গ্লাস নিয়ে মামার ঘরের মধ্যে চলে গেলাম। আমি যখনই দুধের গ্লাস রেখে পিছন দিকে ফিরলাম, তখন মামা আবারও আমার সাথে এক ভিন্ন রকম আচরণ করতে শুরু করলেন। আর বলতে লাগলেন যে, কি হলো বৌমা, এভাবে চলে যাচ্ছ কেন? মামার মুখ থেকে এই কথা শুনে তো আমি একদমই ঘাবড়ে গেলাম। আমি ভাবলাম যে হয়তো এখন আমার সাথে অসম্ভব কিছু হতে যাচ্ছে। কিন্তু মামা বলতে লাগলেন, আমি জানি যে কালকে রাতে তোমার মামির জায়গায় তুমি ছিলে। তখন আমি মামাকে বললাম যে যদি আপনি জানতেন যে আমি ছিলাম, তাহলে আমাকে কিছু বলেননি কেন? এ কথার উত্তরে মামা বলতে লাগলেন যে, বৌমা, আমি জানি যে তুমি উত্তমের সাথে খুশি নও, যদিও তুমি আমাকে এই কথা বলনি। কিন্তু তোমার কষ্টকে আমি খুব ভালোভাবে অনুভব করতে পারি। দেখো মা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আমি এমন ব্যবস্থা করে নিয়েছি যে তুমি তোমার কোনো সমস্যা হবে না। মামার মুখ থেকে এরকম কথা শুনে আমি চিন্তামুক্ত হয়ে গেলাম। কিন্তু আমার মনে এখনো কিছুটা ভয় ছিল যে যদি এই কথাটা আমার স্বামী উত্তম কুমার জানতে পেরে যায়, তাহলে আমার অবস্থা কি হবে। কিন্তু এই সময়ে আমি এই সব চিন্তা এক সাইডে রাখলাম। আর মামার সাথে আমি সব কিছু ভুলে আনন্দ করতে লাগলাম। আনন্দ করার পর মামা যখন ঘুমিয়ে গেলেন, তখন আমি নিজের ঘরের মধ্যে এসে শুয়ে পড়লাম। এখন তো এটা প্রতিদিন হতে লাগলো। আমিও খুব খুশি থাকতে লাগলাম। আর মামাও যেন প্রতি রাতে আমার অপেক্ষা করতে থাকে। এভাবেই 1 মাস পার হয়ে গেল। তারপর একদিন হঠাৎই আমার স্বামী উত্তম কুমার বাড়িতে চলে এলো। সেদিন আমি খুব খুশি ছিলাম। যখন রাত হলো, তখন সবাই খাবার খাওয়ার পরে নিজ নিজ ঘরে চলে গেল। আমিও আমার স্বামীর সাথে নিজের ঘরে চলে এসেছিলাম। সেই রাতে আমার অনুভব হলো উত্তম এখন আগের থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু ততটাও বেশি না। তারপরে ও ক্লান্ত হয়ে গভীর ঘুমে ঘুমিয়ে গেল। ওকে এভাবে গভীরভাবে ঘুমোতে দেখে আমার ভেতরে ভেতরে আগুন জ্বলতে লাগল। তখন একবার ভাবলাম যে আমি মামার কাছে চলে যাই। কিন্তু উত্তম কুমার বাড়িতে আসার কারণে আমি কোনো রকমে নিজেই নিজেকে বুঝিয়ে শুনিয়ে ঘুমিয়ে গেলাম। যখন সকাল হলো, তখন উত্তম কুমার বলল, আমি 15 দিনের জন্য শহরে যাচ্ছি। 15 দিন পরে অফিস থেকে ছুটি নিয়ে আবার ফিরে আসব। উত্তমের মুখ থেকে এই কথা শুনে তো আমি খুব খুশি হয়ে গেলাম। এরপরে আমি সারা দিন ধরে রাতের সেই ব্যাপারে ভাবতে লাগলাম। সেই দিন যেন পার হচ্ছিল না। অনেক কষ্টে যখন রাত হলো, মামি ঘুমিয়ে গেলেন, তখন আমি আবারও মামার ঘরের মধ্যে চলে গেলাম। সেই রাতে আমি গিয়ে দেখলাম যে মামা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এরপর আমার যাওয়ার সাথে সাথে তিনি শুরু করে দিলেন। সেই রাতে আমি পুরোদমে সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম। আর আমি খুব বেশি খুশি হচ্ছিলাম। এভাবেই আমার দিন কাটতে লাগল। 15 দিন পরে, যখন আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম, তখন আমার স্বামী উত্তম কুমার বাড়িতে ফিরে এলো। ওকে দেখে আমার মন খারাপ হয়ে গেল। তাই আমি ওকে জিজ্ঞেস করতে লাগলাম যে, কি হলো, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ও আমার কাছে খুব খুশি হয়ে বলতে লাগলো যে, অন্তরা, এখন থেকে আমি বাড়ি থেকেই আমার ডিউটি করব। কেননা আমি আর তোমাকে বেশি কষ্ট দিতে চাই না। ওর মুখ থেকে এই ধরনের কথা শুনে তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে উত্তম কুমার আমাকে এই ধরনের কথা বলছে কেন? এরপরে উত্তম কুমার আবার বলতে লাগল, অন্তরা, সত্যিই তুমি খুব ভালো একজন স্ত্রী। তুমি খুব ধৈর্যশীল। আমি খুব ভাগ্যবান যে তোমার মতো এত ভালো স্ত্রী পেয়েছি। কেননা যখন কোনো মেয়ে নিজের স্বামীর কাছ থেকে সন্তুষ্টি পায় না, তখন সে পর পুরুষের খোঁজ করতে থাকে। কিন্তু আমার এরকম অবস্থা সত্ত্বেও তুমি এরকম কিছুই করনি। তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছ। এটাই আমার জন্য খুব গর্বের ব্যাপার।
স্বামীর মুখে নিজের সম্বন্ধে এই ধরনের কথা শুনে আমি নিজেই নিজেকে মনে মনে গালি দিতে লাগলাম। আমি ভাবতে লাগলাম যে আমার স্বামী আমার উপর কতটা ভরসা করেছিল। কিন্তু আমি তার পিছনে কি সব করে যাচ্ছিলাম। এত ভালো স্বামীকে ধোঁকা দিয়েছি। এই সময় আমার নিজেরই নিজ থেকে ঘৃণা হতে শুরু করেছিল। আর আমি ভিতরে ভিতরে খুব অস্বস্তি অনুভব করছিলাম। আমার স্বামী আরও বলতে লাগল যে, তুমি জানো অন্তরা, আমার একটা গুপ্ত রোগ ছিল, যার চিকিৎসা আমি শহর থেকে করাচ্ছিলাম। এই অসুখের কারণেই আমি বিয়েও এখনই করতে চাইতাম না। কিন্তু মামির কথায় আমাকে তোমায় এত তাড়াতাড়ি বিয়ে করতে হলো। কিন্তু এখন চিকিৎসার কারণে আমার এই অসুখ একদমই ঠিক হয়ে গেছে। যখন রাত হলো তখন আমি আমার স্বামীর থেকে সেই খুশি পেয়েছিলাম, যেটা আমি বিয়ের পরে আমার স্বামীর থেকে কখনো পাইনি। আজকে আমি খুব খুশি। পরের দিন সকালে যখন মামার নজর আমার উপরে পড়ল, তখন আমি তার সামনে থেকে নিজের মুখ লুকোতে থাকলাম। সেই সময় আমার নিজের চোখ খুলেছিল যে আমি একটা মারাত্মক ভুল রাস্তায় চলেছিলাম। কিন্তু এখন আমি আমার স্বামীকে আর ধোঁকা দিতে পারব না। সেই দিনের পর থেকে আমি মামার ঘরে যাওয়া ছেড়ে দিয়েছি। আর এখন আমি নিজের স্বামীর সাথে খুবই খুশি। এখন সে আমাকে প্রতিদিন খুবই আনন্দ দিতে পারে। মামাও বুঝতে পেরেছিলেন যে এখন আমি অনুতাপের আগুনে জ্বলছি। আর কোথাও না কোথাও তিনিও নিজের ভুলের অনুভব করতে পেরেছিলেন। সেই দিনের পর থেকে মামাও আমার উপর খারাপ নজর দেওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি এখন একজন ভালো মানুষের মতো থাকতে শুরু করেছেন। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই যে যখন কোনো পুরুষ বা মহিলা নিজের স্বামী বা স্ত্রীর থেকে সন্তুষ্টি পায় না, তখন সে খারাপ রাস্তায় চলতে শুরু করে দেয়। কিন্তু আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে আপনারা প্রথমে এটা নিশ্চিত করুন যে কার সমস্যাটা নিয়ে আপনাদের উভয়ের মধ্যে আলোচনা করুন, চিকিৎসা করান। দেখবেন একটা না একটা সমাধান বের হয়ে যাবে। যদি আপনি এই সমস্যার সমাধান বের করে ফেলতে পারেন, তাহলে আপনার খারাপ রাস্তায় চলার দরকারই পড়বে না। কেননা এই রাস্তাতে হয়তো আপনি শুধুমাত্র কিছু সময়ের জন্য সন্তুষ্টি পাবেন, কিন্তু এর জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।